হ্যালো অ্যান্ড হাই প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম। দেখো, তোমাদের উচ্চ মাধ্যমিক যে টেস্ট পেপার রয়েছে, দেখো টেস্ট পেপারে তোমাদের এমসিকিউ করাবো, এসিকিউ উত্তর সহ আমি বলে দেবো। আর বড় প্রশ্ন যেগুলো ব্রড কোয়েশ্চেন রয়েছে সেগুলো আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করব। তবে আমি যেগুলো বলবো অবশ্যই সেগুলোই পরীক্ষায় তোমাদের দেবে। হ্যাঁ, তোমরা ফলো করো। আমি তোমাদের এমসিকিউ, এসিকিউ এবং এবং ব্রড কোয়েশ্চেন তোমাদের সম্মুখে উপস্থাপন করতে চলেছি। অবশ্যই উত্তর সহ এমসিকিউ এসিকিউ পাচ্ছ। আর সঙ্গে ব্রড কোয়েশ্চেন গুলো আমার বইতে কোথা থেকে দিয়েছে, কত পেজ নাম্বার থেকে দিয়েছে, টোটাল আমি তোমাদের সম্মুখে তোমাদের চোখের সামনে উপস্থাপন করব। চলো প্রিয় শিক্ষার্থীরা, দেখে নিচ্ছি। দেখো, এখানে রয়েছে তোমাদের দেখতেই পাচ্ছ WBH এর টেস্ট পেপার আমি করাচ্ছি। আর এই WBH টেস্ট পেপারের মধ্যে তোমাদের কোন কোন কোয়েশ্চেন গুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দেবো। চলো দেখো, WBH এর টেস্ট পেপারের যে নাম্বার 6 মানে পেজ নাম্বার 6 আর রয়েছে, আর সেট নাম্বার 4। এর আগে কিন্তু 3টি সেট দিয়েছি, তোমরা যারা দেখোনি তোমরা ডেসক্রিপশন লিংকে যাবে, ওখান থেকে দেখে আসবি। ওকে, তাহলে আর বেশি কথা নয়, এবার চলো আমরা মূল পর্বে ফিরে যাই। দেখো প্রিয় শিক্ষার্থীরা, WBH এ টেস্ট পেপারে দেখো যে 6, আর এটি এখান থেকে রয়েছে এমসিকিউ। আমি টোটাল তোমাদের এমসিকিউ 24টি এমসিকিউ তোমাদের চোখের সামনে, তোমাদের মোবাইলের সামনে আমি তুলে ধরছি। চলো, নাম্বার দেখো 1। এই দাগ নাম্বার 1 অর্থাৎ সঠিক উত্তরটি বেছে রাখো। সকল প্রশ্ন আবশ্যিক মানে কম্পালসারি, অর্থাৎ এমসিকিউ টোটাল 24টি কোয়েশ্চেনই কম্পালসারি, এখানে কিন্তু অর দিয়ে কিছু থাকবে না। চলো ফার্স্ট কোয়েশ্চেন। প্রথম কোয়েশ্চেন রয়েছে 2025 সালে 25 খ্রিস্টাব্দে ভারতবর্ষের জনসংখ্যা কত হতে পারে? 140, 100, 120 কোটি, 90 কোটি। দেখো এগুলো তো একটাও হবে না। এখন বর্তমানে ভারতবর্ষের জনসংখ্যা দেখো, 25 সালে বলেছে 100 কত 40 কোটি। দেখো 140 কোটি নয়, 2000 দেখো, 2000 এই যে 21 কিংবা 23-এ, বিশেষ করে 23-এ এখন ভারতবর্ষের জনসংখ্যা কিন্তু 143 কোটি। ঠিক আছে, তার মানে এই ধারণা ভুল। তোমরা মনে রাখবে 143 কোটি। উত্তর কিন্তু হবে অপশন ধরো এ, আর বাকি কিন্তু একটা হবে না। এরপরে রয়েছে তোমাদের 2-এ, আগামী 10 বছরে গ্রিন হাউস এফেক্টের কারণে পৃথিবীর উষ্ণতা মানে কিরকম বৃদ্ধি পেতে পারে, কত ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পেতে পারে? 3 ডিগ্রি, বিতে 4 ডিগ্রি, সিতে 5 ডিগ্রি, আর ডিতে রয়েছে 6 ডিগ্রি। উত্তর কিন্তু হবে তোমাদের এতে কিন্তু 3 ডিগ্রি। 3 ডিগ্রি কিন্তু আগামী 10 বছরে গ্রিন হাউস এফেক্টের কারণে কিন্তু পৃথিবীর তাপমাত্রা 3 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু বৃদ্ধি পেতে পারে। উত্তর হবে কি তোমাদের? উত্তর হবে কিন্তু তোমাদের অপশন সি, এ, 3 ডিগ্রি। এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে তিনে বলা হয়েছে পশ্চিমবঙ্গের যে জেলায় যৌথ যৌথ বন পরিচালন ব্যবস্থা প্রথম শুরু হয়, যাকে বলা হয় JFM, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। কোথায়? দেখো উত্তর কিন্তু হবে বীরভূম রয়েছে, বাঁকুড়া রয়েছে, বীরভূম রয়েছে, বর্ধমান রয়েছে, নদিয়া রয়েছে। দেখো উত্তর কিন্তু হবে বাঁকুড়ায়। ঠিক আছে, তো এখানে মেদিনীপুর হয় কিন্তু আমরা জানি, কিন্তু এখানে মেদিনীপুর নেই। তার মানে পশ্চিমবঙ্গের যে জেলায় যৌথ মানে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট প্রথম শুরু হয় কিন্তু বাঁকুড়ায়। উত্তর কিন্তু হবে 3-এর এ। এরপরে 4-এ বলা হয়েছে জীববৈচিত্র্য প্রথম প্রচলন করেছিলেন কে? দেখো জীববৈচিত্র্য বায়োডাইভার্সিটি প্রথম পরিচালন করেছিলেন কিন্তু দেখো ও উইলসন। ঠিক আছে, টুজো উইলসন। উত্তর কিন্তু হবে অপশন এ, 4-এর কিন্তু অপশন এ, টুজো উইলসন প্রথম কিন্তু জীববৈচিত্র্য কথাটি ব্যবহার করে। ওকে, এরপরে 5-এ মেগা বায়োডাইভার্সিটির দেশ হিসাবে চিহ্নিত করা হয় কোনটিকে? দেখো পাকিস্তান, ইরাককে, ভারতবর্ষকে, কোনোটি নয়। উত্তর কিন্তু হবে ভারতবর্ষকে। দেখো পৃথিবীতে বর্তমানে মেগা বায়োডাইভার্সিটি দেশ রয়েছে পসিবলি দেখো 17টি। সরি, মেগা বায়োডাইভার্সিটির হটস্পট রয়েছে কিন্তু তোমাদের 17টি। ঠিক আছে, এখানে বলেছে মেগা বায়োডাইভার্সিটি দেশ, তার মধ্যে উত্তর হবে কিন্তু ভারতবর্ষ। এরপরে রয়েছে দেখো 6-এ কাজিরাঙ্গা জাতীয় পার্কটি কোথায় রয়েছে? অসমে। কোথায় রয়েছে? অসম, এই যে অসমে। এরপরে চলো দেখো গঙ্গা জল পরিশুদ্ধ করার পরিকল্পনার নাম কি? গ্যাপ, গঙ্গা অ্যাকশন প্ল্যান। কোথায় আছে? বি, গঙ্গা অ্যাকশন প্ল্যান, বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এরপরে চলো তোমাদের রয়েছে 8-এ রিও। দেখো এটা কিন্তু রিও হবে, রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হয়েছিল গুরুত্বপূর্ণ বসুন্ধরা সম্মেলন কত সালে? উত্তর কিন্তু হবে ডিতে
ডি 1992 সালে ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে কিন্তু বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়। তার মানে 8 কিন্তু অপশন কিন্তু তোমাদের ডি। এরপরে রয়েছে দেখো 9, বলা হয়েছে ধোঁয়াশা স্মোক সৃষ্টির সম্ভাবনা সবচেয়ে কোন সময়? দেখো ধোঁয়াশা বা কোন সময় বিশেষ করে সৃষ্টি হয়? দেখো ধোঁয়াশা কিন্তু একদম একদম মাথা রাখবে, ধোঁয়াশা 9 নম্বরের কোশ্চেন শীতকালে, শীতকালে কিন্তু ধোঁয়াশা কুয়াশা এগুলো কিন্তু বেশি হয়। ওকে, এরপরে 10 বলা হয়েছে ভারতবর্ষের জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট সেল গঠিত হয় কত সালে? দেখো এখানে কিন্তু 10 বলছি, 10 কিন্তু 1998 সালে, 1998 সালে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট সেল কিন্তু ভারতবর্ষে প্রথম বলা হয়েছে, ভারতবর্ষে 1998 সালে গঠিত হয়, পশ্চিমবঙ্গ কিন্তু বলেনি। এরপরে 11 চিপকো আন্দোলন হয়েছিল, দেখো চিপকো আন্দোলন হয়েছিল কত সালে? 1974, 72, 70, 92। দেখো চিপকো আন্দোলন কথার মানে কি? গাছকে জড়িয়ে ধরার যে আন্দোলন, ঠিক আছে, গাছকে জড়িয়ে ধরার যে আন্দোলন 1974 সালে হয়েছিল, 1974 সালে হয়েছিল উত্তরপ্রদেশ, বর্তমানে উত্তরাখণ্ড। এরপরে রয়েছে তোমাদের 12 ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান কার্যালয় বা হেডকোয়ার্টার কোথায়? উত্তর কিন্তু হবে দেরাদুন, দেরাদুন ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো 13, 13তে বলেছে সুস্থায়ী উন্নয়নের অঙ্গ হলো কোনটি? দেখো গুরুত্বপূর্ণ এবং ভাইটাল কোশ্চেন, সেটটি খুব ভালো সেট দিয়েছে, অবশ্যই আমার কাছে ভালো লেগেছে, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। সুস্থায়ী উন্নয়নের অঙ্গ হলো কোনটি? জনসংখ্যা স্থিতাবস্থা, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, জীববৈচিত্র্য সংরক্ষণ, মানে অল অফ দ্য অ্যাবভ। উপরে কিন্তু সবগুলি সঠিক, এগুলো কিন্তু সুস্থায়ী উন্নয়নের, প্রত্যেকটি সুস্থায়ী উন্নয়নের কিন্তু অঙ্গ। সরি, বোঝা গেল? তার মানে 13 কিন্তু উত্তর ডি। এরপরে রয়েছে তোমাদের 14 পুনর্ব্যবহারযোগ্য বস্তুটি কোনটি? পুনর্ব্যবহার মানে একবার তুমি ব্যবহার করলো তাকে পুনরায় ব্যবহার করতে পারবে। দেখো কাজ তুমি ব্যবহার করতে পারবে, কয়লা ব্যবহার করতে পারবে, পেট্রোল, প্রাকৃতিক গ্যাস, এগুলো একটা হবে না। কয়লাকে তুমি একবার ব্যবহার করলে আর ব্যবহার করতে পারবে না, প্রাকৃতিক গ্যাস, পেট্রোল এগুলো পুড়ে গেলে আর ব্যবহার করা যাবে না, কিন্তু উত্তর হবে কাজ। কাজকে তুমি একবার ব্যবহার করলো, আবার তুমি ভাঙা কাজ কিন্তু বিক্রি করতে পারবে, সেই ভাঙা কাজ থেকে কিন্তু বিভিন্ন আবার গলিয়ে সেগুলো কিন্তু নতুন কিন্তু কাজ তৈরি করা যায়। এরপরে তার মানে পুনর্ব্যবহারযোগ্য। এরপরে 15 গৃহস্থালির বজ্র ফেলার জন্য শহরের সন্নিকটে নিচু যে জমি রয়েছে সেই জমিকে, সেই সন্নিকটে দরকার হয় কি? দেখো ভরাট করার মতো নিচু জমি, তার মানে উত্তর কি হবে তোমাদের? দেখো 15 কিন্তু উত্তর হবে বি, বি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো ভরাট করার মতো নিচু জমি। এরপরে রয়েছে দেখো কত 17 পুনর্নবীনীকরণ, দেখো পুনর্নবীনীকরণযোগ্য সম্পদ, পুনর্নবীনীকরণযোগ্য সম্পদ এর মধ্যে কোনটি আছে দেখে নিচ্ছি, বনজ সম্পদ, উত্তর কিন্তু হয় বনজ সম্পদ। এখানে যদি মৎস্য থাকতো মৎস্যও কিন্তু হতো, ঠিক আছে, এগুলো কিন্তু পুনর্নবীনীকরণযোগ্য, একবার ব্যবহার করলেও তুমি আরেকবার ব্যবহার করতে পারবে। 17 স্টকহোম সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল কত সালে? দেখো 1972 সালে। দেখো স্টকহোম সম্মেলন তোমরা জানো সুইডেনের স্টকহোম পরিবেশ সংক্রান্ত প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় সুইডেনের রাজধানী স্টকহোম। তার মানে কিন্তু অপশন তোমাদের রয়েছে কি বলবো, তোমাদের কিন্তু রয়েছে ডি, ঠিক আছে, 17 কিন্তু ডি। প্রিয় শিক্ষার্থীরা, আর একটা কথা বলছি, তোমরা যদি এই ইভিএস এর ইভিএস এর তোমরা যদি সাজেশন প্রত্যেকটা অধ্যায় থেকে এমসিকিউ, প্রত্যেকটি অধ্যায় থেকে এসএকিউ, প্রত্যেকটি অধ্যায় থেকে ব্রড কোয়েশ্চেন উত্তর সহ যদি তোমরা চাও, অবশ্যই তোমরা ফুললি উত্তর সহ পেয়ে যাবে। সাজেশন 2024 এর লাস্ট মিনিট সাজেশন তোমরা এইবার, মাত্র কয়েকটা দিন বাকি আছে পরীক্ষার, এই সময় কিন্তু তোমরা আমার সাজেশন পিডিএফ, ঠিক আছে, উত্তর সহ আমার পিডিএফ কিন্তু তোমরা কিনতে পারো। আর এই পিডিএফ একবার পেয়ে গেলে তোমাদের সেকেন্ড বার কিন্তু তোমাদের আর দেখো অন্য কোনো বই তোমাদের দরকার হবে না। একবার তোমরা দেখে যাবে সহজ ভাষায়, সরল ভাষায় তোমাদের এই বইয়ের মধ্যে, সাজেশন বইয়ের মধ্যে, পিডিএফ এর মধ্যে তোমাদের উপস্থাপন করছি এই পিডিএফ। দেখো পিডিএফ পেতে গেলে অবশ্যই তোমরা কিন্তু 906238, ঠিক আছে, 6679 এই নাম্বারে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করবে, মানে কন্ট্যাক্ট মানে ফোন করবে না, হোয়াটসঅ্যাপ করবে 9062386679, ঠিক আছে। তো এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ মানে হ্যাঁ হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপ করলে আমি অবশ্যই তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু এই সাজেশন নিতে পারো, লাস্ট মিনিট ইভিএস পরিবেশবিদ্যা সাজেশন। তো আমরা পরের কোশ্চেন দেখে নিচ্ছি। দেখো 18 স্থায়ী উন্নয়নের প্রধান বাধা হলো কোনটি? দেখো স্থায়ী বা সুস্থায়ী উন্নয়নের প্রধান বাধা কোনটি? দেখো দারিদ্রতা,
ও জনসংখ্যা বৃদ্ধি, অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধি, ধর্মীয় ভেদাভেদ। উত্তর কিন্তু হবে তোমাদের সুস্থায়ী উন্নয়নের দারিদ্রতা ও জনসংখ্যা বৃদ্ধি। ঠিক আছে, 18 নম্বর কোশ্চেনে কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, দেখো একদম দারিদ্রতা এবং জনসংখ্যা বৃদ্ধি। ঠিক আছে, এটি কিন্তু একদম কারেক্ট আনসার। ওকে, তার মানে উত্তর কিন্তু হবে তোমাদের এ। এরপরে রয়েছে দেখো তোমাদের 19 বলা হয়েছে বায়ু নাইট্রোজেনকে আবদ্ধ করতে পারে। দেখো ধান গাছ, সিম্বু গোত্রীয়, গুল্ম জাতীয়, দেখো সিম্বি গোত্রীয় উদ্ভিদ কিন্তু কি করতে পারে বলতো, ওই বায়ুর নাইট্রোজেনকে মাটিতে সংবদ্ধ করতে পারে। নাইট্রোজেন একটি গুরুত্বপূর্ণ উপাদান, তোমরা জানো এনপিকে এই তিনটি উপাদান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এগুলো। এরপরে রয়েছে তিনটিকে কিন্তু প্রাথমিক পুষ্টি মৌল বলা হয়। ডিডিটি এর মূল কাজ কি? দেখো ডিডিটি মাটির আর্দ্রতা বজায় রাখে, অসম্ভব। পুষ্টির জন্য নাইট্রোজেন সম্পদ, এটাও হবে না। কীটনাশক হিসাবে ব্যবহার করে, উত্তর কিন্তু অপশন সি। দেখো ডিডিটি কিন্তু একটি খতরনাক এবং ক্ষতিকারক, বিভৎস ক্ষতিকারক। এই ডিডিটি কিন্তু অনেক দেশ থেকে ব্যান করে দেওয়া হয়েছে। এই ডিডিটি হলো একদম কীটনাশক হিসাবে ব্যবহার করে, খুবই খতরনাক। এরপরে রয়েছে তোমাদের দেখো 21, কৃষি জমিতে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করলে কি হয়? দেখো অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করলে মাটিতে অম্লতা বৃদ্ধি পায়, মাটির উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায়, মাটির ক্ষারকতা বৃদ্ধি পায়, মাটির অম্লতা বৃদ্ধি পায়। দেখো 21 নম্বরের কোশ্চেনটি, অবশ্যই কিন্তু মাটিতে অ্যাসিডিটির পরিমাণ বেড়ে যায়, তার মানে মাটির অম্লতা বৃদ্ধি পায়, তার মানে কিন্তু 21 তোমাদের ডি ইজ দা কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের কি আছে, দেখো রয়েছে তোমাদের 22, কালো মাটি দেখতে পাওয়া যায় কোথায়? দেখো আগ্নেয়গিরির মুখে। ওকে, উত্তর কিন্তু আমি একবারে বলে দিলাম, আগ্নেয়গিরির মুখে। এরপরে রয়েছে দেখো সেকেন্ড 18, 20, 21, 22, 23, জৈবিক আগাছানাশকের উদাহরণ কোনটি? দেখো জৈবিক আগাছানাশকের উদাহরণ কিন্তু হবে সূর্যমুখী। ওকে, সূর্যমুখী হবে। আরো অসংখ্য উদ্ভিদ রয়েছে, সয়াবিন রয়েছে, সূর্যমুখী রয়েছে সয়াবিন রয়েছে, এগুলো কিন্তু আগাছানাশক। ঠিক আছে, উদ্ভিদ। এরপরে রয়েছে দেখো তোমাদের 24, ভারতবর্ষে সৃজনে যে বিদেশ থেকে বিদেশি গাছকে রোপণ করা হয়েছে সেটির নাম কি? ইউক্যালিপটাস। ঠিক আছে, এই ইউক্যালিপটাস। এরপরে রয়েছে দেখো তোমাদের যেই এসএ গুলো কিন্তু আমি উত্তরগুলো বলে দিচ্ছি, দেখো তোমরা ফলো করো, প্রত্যেকটি উত্তর কিন্তু আমি অবশ্যই তোমাদের বলে দেবো। দেখো প্রত্যেকটি উত্তর কিন্তু তোমরা পেয়ে যাবে। চলো দেখে নেওয়া যাক। এখানে রয়েছে দেখো তোমাদের প্রথমে বলেছিলাম পেজ নাম্বার J6 এবং 7 এবং সেট নাম্বার কিন্তু 4, এর আগে কিন্তু 3টে হয়েছে। চলো দেখে নেওয়া যাক। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমাদের রয়েছে WBIS টেস্ট পেপারের, দেখো EVS এর, আর এখানে থেকে তোমরা পাচ্ছ এসএ উত্তর। দেখে নাও, নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। তার মানে তোমরা বিকল্প প্রশ্ন কিন্তু লিখতে পারবে, এটা না পারলে তোমরা এটা পারবে। ঠিক আছে, এটা লিখতে পারবে, তবে অবশ্যই দাগ নাম্বার দেওয়ার পর অথবা কথাই লিখবে। তোমরা যদি এটা না পারো, এটা যদি লেখো, এই অথবা কথাটি কিন্তু অবশ্যই দেবে, তোমরা অনেকেই দাও না। দেখো যাই হোক, চলো তাহলে দেখে নিচ্ছি। দেখো ধানের বিজ্ঞানসম্মত নাম কি? দেখো ধানের বৈজ্ঞানিক নাম হলো ওরাইজা, দেখো স্যাটিভা। ওরাইজা স্যাটিভা হলো কি সাতিভা বা স্যাটিভা, ধান গাছের বিজ্ঞানসম্মত নাম। এরপরে রয়েছে দেখো ভারতবর্ষের প্রবাল কোথায় পাওয়া যায়? উত্তর কিন্তু হবে লাক্ষাদ্বীপ। ঠিক আছে, লাক্ষাদ্বীপ, যেখানে মোদি কয়দিন আগে শুটিং করতে গেল। ঠিক আছে, লাক্ষাদ্বীপ ভারতবর্ষের কোথায় প্রবাল প্রাচীর রয়েছে? তোমরা বলবে কেরালার নিকটবর্তী অঞ্চলে লাক্ষাদ্বীপ। এই লাক্ষাদ্বীপে দেখো, এই যে কেরালার এখানে রয়েছে কিন্তু লাক্ষাদ্বীপ। ওকে, এই লাক্ষাদ্বীপে কিন্তু একটি প্রবাল প্রাচীর বা প্রবাল দ্বীপের উদাহরণ। আর এখানে কিন্তু মোদি কি বললাম, শুটিং করতে গেছিল, অর্থাৎ শো করতে গেছিল, এবং গুরুত্বপূর্ণ একটি জায়গা, খুব সুন্দর একটি জায়গা, তোমাদের কাছে ভালো লাগবে। কখনো পারলে কিন্তু অবশ্যই লাক্ষাদ্বীপ ঘুরে আসবি। ঠিক আছে, খুব ভালো জায়গা, অবশ্যই প্রবাল দ্বীপ। ঠিক আছে, একদম সমুদ্রের যে জলগুলো রয়েছে স্বচ্ছ, মাছগুলো, তারপরে সমুদ্রের মধ্যে যে পাথরগুলো রয়েছে, প্ল্যাঙ্কটন রয়েছে। ঠিক আছে, এবং বিভিন্ন যে সামুদ্রিক কালারিং যে মাছগুলো রয়েছে, ফিশগুলো রয়েছে, সেগুলো কিন্তু সমুদ্রের মধ্যে স্বচ্ছভাবে দেখতে পারবে, এবং সেটা লাক্ষাদ্বীপেই। চলো এরপরে রয়েছে দেখো তোমাদের কত 2, ভারতবর্ষের কোন রাজ্যে গির অরণ্য রয়েছে? আমরা জানি গুজরাটে। এরপরে রয়েছে দেখো কত সালে ভারতবর্ষে ব্যাঘ্র প্রকল্প চালু হয়? 1973 সালে। এরপরে ভারতবর্ষে বিপন্ন বন্য পশুর নাম কি? দেখো অনেকগুলো রয়েছে, রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে,
ঠিক আছে, মেছোবাক রয়েছে অসংখ্য, আমি দিয়েছি, তোমাদের চেয়েছি কিন্তু একটি, আমি অনেকগুলো দিয়েছি। এরপরে রয়েছে তোমাদের 4-এ আর রক্তচাপ কমানোর কি ঔষধ হিসাবে কি ব্যবহার করা হয় দেখো, আমরা জানি দেখো সর্পগন্ধা গাছের ছাল, সর্পগন্ধা, ঠিক আছে, সর্পগন্ধার গাছের ছাল। এরপরে রয়েছে দেখো অথবা দিয়ে, ভারতবর্ষে একটি জীববৈচিত্র্য হটস্পটের নাম বলো। উত্তর তোমরা করবে পশ্চিমঘাট পর্বত বা সাইলেন্ট ভ্যালি করতে পারো, সাইল্যান্ড, দেখো সাইলেন্ট ভ্যালি করতে পারো, তারপরে করতে পারো পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল করতে পারো, অথবা পেরিয়ার করতে পারো, পেরিয়ার, পেরিয়ার, ঠিক আছে, যে কোনো একটা করলেই কিন্তু হবে। তো এগুলো কিন্তু ভারতবর্ষে হটস্পট বা তপ্ত অঞ্চল বা তপ্ত মণ্ডলের উদাহরণ। ঝুম চাষ কাকে বলে দেখো, পার্বত্য অঞ্চলে বা মালভূমি অঞ্চলে জঙ্গল পুড়িয়ে গাছ কেটে সাফ করে 2 থেকে 3 বছর চাষ করার পর একই পদ্ধতিতে যখন আবার অন্য জায়গায় গিয়ে চাষ করা হয়, ঠিক আছে, জঙ্গল পুড়িয়ে গাছ কেটে, তখন সেই ধরনের চাষকে বলা হয় ঝুম চাষ। আমাদের ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতে বলা হয় স্থানান্তর কৃষিকে ঝুম চাষ বলা হয়। আর কেরালায় বলা হয় পোনাম, ঠিক আছে, পোনাম বলা হয়। আর শ্রীলঙ্কায় চেনা, ইন্দোনেশিয়া হুমা। সুতরাং পার্বত্য অঞ্চলে বা মালভূমি অঞ্চলে জঙ্গল পুড়িয়ে এটা গাছ কেটে এটা করা হয়। আদিম উপজাতি গোষ্ঠীর মানুষরা কিন্তু এই ঝুম চাষ করে থাকে। এরপরে অ্যাজোলা কি দেখো, অ্যাজোলা যে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র জলজ ফার্ম যা পুকুর, ডোবা, নালা, ধানের জমিতে কিন্তু ভাসমান অবস্থায় থাকে, যাকে কিন্তু অ্যাজোলা বলা হয়। অ্যালুভিয়াল মাটির উৎসও কি দেখো, অ্যালুভিয়াল মাটির প্রধান উৎস কিন্তু নদীর অববাহিকা, নদীর বদ্বীপ এবং উপকূলবর্তী অঞ্চল। ম্যানগ্রোভ কাকে বলে, সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে নদীর মোহনায় লবণাক্ত মৃত্তিকার উপর নির্ভর করে যে সমস্ত উদ্ভিদ জন্মায় তাকে ম্যানগ্রোভ উদ্ভিদ বলে। এই ম্যানগ্রোভ উদ্ভিদকে কিন্তু লবণাম্বু উদ্ভিদ বলে, লবণাক্ত নয়, লবণাম্বু উদ্ভিদ বলে, ঠিক আছে। তো সুন্দরী, গরান, কেওয়া, হোগলা, হেতাল। তোমরা কিন্তু প্রিয় শিক্ষার্থীরা আমি বলে দিচ্ছি দেখো, তোমরা অনেকেই জানো না, যারা জানো না দেখো আমার বইটি অবশ্যই আমি তোমাদের দেখাতে চাইছি। প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা জানো না, তোমাদের বলে দিচ্ছি, তোমরা যারা নতুন আছো এখনো তোমরা যারা বই কেননি, এই বইয়ের মধ্যে কিন্তু তোমরা টোটাল সমস্ত কিছু পাচ্ছ। এই বইয়ের মধ্যে তোমরা টোটাল কিন্তু পাচ্ছ এই শর্ট টাইমের মধ্যে। তোমরা যদি কেউ মনে করো, তোমরা যদি মনে করো কেউ ফ্লিপকার্ট থেকে বই নেবে, তোমরা সেটাও নিতে পারো, ঠিক আছে। আর যদি কেউ তোমরা পিডিএফ চাও, আমি বলেছিলাম পিডিএফ এই পিডিএফ কিন্তু শর্ট টাইমের জন্য তোমার হাতের নাগালে, তোমরা মোবাইলের সামনে তুমি এই পিডিএফ থেকে কিন্তু স্টাডি করতে পারো, ঠিক আছে, এই পিডিএফ থেকেও কিন্তু স্টাডি করতে পারো। আর সেই সঙ্গে সঙ্গে তোমরা একটা কাজ করতে পারো, আর ফ্লিপকার্ট থেকে যদি কারো নেওয়ার ইচ্ছা হয়, ঠিক আছে, ফ্লিপকার্টে কিন্তু বই সীমিত আছে, আর মাত্র তোমাদের 20টি বই 19টি বই আছে, 19টি বইয়ের পরে কিন্তু আর প্রিন্ট করা হবে না। তো ফ্লিপকার্ট থেকে তোমরা যদি কেউ নিতে চাও, ঠিক আছে, ফ্লিপকার্ট থেকে তোমরা অর্ডার করতে পারো, ডেসক্রিপশন লিঙ্কে আছে, ওখান থেকে তোমরা বইটি অর্ডার করে নিতে পারো। মাত্র কিন্তু 19 পেজ বই আছে, এরপরে কিন্তু আর বই প্রিন্ট করা হবে না, ঠিক আছে, এটা কিন্তু এই 19 পেজই কিন্তু লাস্ট। আর এরপরে তোমাদের নিতে হবে কিন্তু পিডিএফ যদি নিতে চাও, অবশ্যই পিডিএফও কিন্তু তোমাদের সুবিধা আছে, তোমরা ঘরের মধ্যে বসে হাতে রেখে রেখে তোমরা মোবাইল থেকে কিন্তু পড়তে পারবে। তো ম্যানগ্রোভ উদ্ভিদ গেল। সুস্থায়ী উন্নয়ন অনেকবার হয়েছে দেখো, IR36 এক ধরনের জাতের ধান, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ব্যাপকভাবে ফলন উৎপন্ন হয়, ঠিক আছে, সেই সম্পর্কে লিখে দিয়েছি। জৈব সার কাকে বলে দেখো, উদ্ভিদের গাছের পাতা, তারপরে গাছের ফুল, ফল বা অবশিষ্ট অংশ, কিংবা পশু পাখির যে রেচন পদার্থ রয়েছে তার দেহাংশ দিয়েও কিন্তু যে সার তৈরি করে তাকে জৈব সার বলে। অনেকটা হিউমাস টাইপের হলেও কিন্তু হিউমাস নয়। এরপরে রয়েছে দেখো বিপজ্জনক বজ্র পদার্থের উৎস কি, দেখো বিপজ্জনক বজ্র পদার্থের উৎস তোমরা বলতে পারো আর সীসা রয়েছে, আর্সেনিক রয়েছে, ক্যাডমিয়াম রয়েছে, পারদ রয়েছে, এগুলো রয়েছে। এছাড়া বলতে পারো বিপজ্জনক বজ্র পদার্থ, তেজস্ক্রিয় বজ্র পদার্থ তোমরা বলতে পারো। তবে যাই হোক, এখান থেকে তোমরা দেখে নিও। এরপরে রয়েছে দেখো, বলা হয়েছে প্রাকৃতিক গ্যাস সব থেকে বেশি কোন দেশ উৎপন্ন করে, উত্তর কিন্তু হবে ইউএস কথা মানে মার্কিন যুক্তরাষ্ট্র। আর রিজার্ভ, RESERV, রিজার্ভ কি রয়েছে কিন্তু ইউএসএসআর মানে রাশিয়া, রাশিয়ার সব থেকে কিন্তু রিজার্ভ রয়েছে। আর বেশিরভাগ উত্তোলন করে কিন্তু আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র। এরপরে রয়েছে দেখো 11, লটিক জল কাকে বলে, দেখো প্রবাহমান বা স্রোতযুক্ত যে স্রোতযুক্ত স্বাদু জলের বাস্তুতন্ত্রকে লটিক জল বলে। দেখো নদীর জল, তারপরে ঝর্ণার জল, ওকে, সমুদ্রের জল, এগুলো হলো প্রবাহমান জল। এই প্রবাহমান জলকে কিন্তু লটিক জল বলে।
ওকে, এরপরে দেখো সবুজ সার কাকে বলে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, উদ্ভিদের দেখো সাধারণত কোনো উদ্ভিদকে সবুজ অবস্থায় চাষ করে মাটির সঙ্গে যখন মিশিয়ে পচিয়ে ফেলা হয় তখন সেই সারকে কিন্তু সবুজ সার বলে। দেখো তোমরা দেখো এ ধরো এই যে তোমার জমি, এই জমির মধ্যে ছোট ছোট সবুজ সার হয়েছে, দেখো সরি সবুজ ঘাস হয়েছে, দেখো দেখো এই যে সবুজ সবুজ চারা চাষ করা হয়েছে হলো। এই চাষ করার পর এগুলো কি করলো, মই দিয়ে এগুলোকে মাটির সঙ্গে কি করা হয়, মিশিয়ে দেওয়া হয়, তখন একে সবুজ সার বলে। যেমন সবুজ সারের মধ্যে রয়েছে ধনসে গাছ, এই ধনসে ধনসে গাছ গুরুত্বপূর্ণ। শন, বরবটি, সিম, খেসারি, মুগ, এগুলো কিন্তু খুবই খুবই ছোলা, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সবুজ সার হিসাবে ব্যবহার করা হয়, মাটির সঙ্গে মিশিয়ে দেয়। এনসিপি এর এগুলো আমার বইয়ের মধ্যেই পাবে, আগের গুলো যা বললাম এগুলো বইয়ের মধ্যে পাবে। এরপরে রয়েছে দেখো ক্রপ রোটেশন কাকে বলে, এগুলো বইয়ের মধ্যে পাবে, তাও আমি বলে দিচ্ছি। দেখো যখন একই জমিতে বছরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের শস্যের চাষ করে তখন তাকে ক্রপ রোটেশন বা শস্যাবর্তন 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 কৃষি বলে। ঠিক আছে, একই জমিতে বছরের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের যখন শস্যের চাষ করবে তখন তাকে ক্রপ রোটেশন বলে। হিউমাস কাকে বলে, দেখো হিউমাস উদ্ভিদের ফুল, ফল, পাতা, তারপরে প্রাণীদের মৃতদেহ মাটির সঙ্গে পচে বিক্রিয়া করে বিভিন্ন ব্যাকটেরিয়া, ছত্রাকের জায়গা বিক্রিয়া করে যে কালো রঙের মৃত্তিকা তৈরি করে সেই মৃত্তিকাকে হিউমাস বলে। যে এফএম কাকে বলে তোমরা জানো, সবই বইতে আছে, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। নীল শিশু সিনড্রোমও রয়েছে, কিসের জন্য হয় সেগুলো সবই আছে আমার বইতে। তবে আজকের মেইন কথা হলো তোমাদের সঙ্গে দেখো বড় প্রশ্ন কোথায় কোথায় কোনগুলো ইম্পর্টেন্ট। দেখো বড় প্রশ্ন আমরা দেখে নিচ্ছি 8 নম্বরে রয়েছে। দেখো প্রথম কোয়েশ্চেন, ভারতবর্ষ একটি বৈচিত্র্যময় দেশ কিংবা ভারতবর্ষকে একটি মহা জীববৈচিত্র্যের দেখো দেশ বলা হয়, উক্তিটি ব্যাখ্যা করো। এই কোশ্চেনে কিন্তু অনেকটা সেম, ঠিক আছে, অনেকটা সেম মাছের এপিট আর ওপিট, অর্থাৎ কোশ্চেনটি একটু ঘুরিয়ে দিয়েছে, একটু আলাদা হলেও তোমরা কিন্তু সেম কোশ্চেনটি করে আসতে পারো, কোনো প্রবলেম নেই। ভারতবর্ষকে একটি জীববৈচিত্র্যময় দেশ বা ভারতবর্ষ একটি মহা জীববৈচিত্র্যের দেশ, উক্তিটি ব্যাখ্যা করো। এটি আমার বইতে রয়েছে, কিন্তু আমার যে বইটি তোমাদের বললাম পিডিএফ যেই বইটি আমি তোমাদের বললাম, এই বইয়ের মধ্যে কোথায় কোন জায়গা এই কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো আমি তোমাদের সম্মুখে অবশ্যই উপস্থাপন করব। তবে দেখে নিও এই বইটি তোমাদের সম্মুখে কোন কোন পেজ বড় প্রশ্ন কোন জায়গা থেকে দিয়েছে। দেখো পেজ নাম্বার 23 পেজ নাম্বারের মধ্যে তোমাদের এই কোশ্চেনটির উত্তর পাবে। জীববৈচিত্র্যের ধ্বংসের কারণ কি, এটা কিন্তু আমার বইতে পাবে 21 পেজে, পিডিএফে পাবে 21 পেজে। পরিবেশ সুরক্ষা আইন, এটা আমার বইতে পাবে বা পিডিএফে পাবে, বই বা পিডিএফে পাবে 45 পেজে। অথবা দিয়ে রয়েছে ভারতবর্ষের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে মানুষের অবদান উল্লেখ করো, এটি আমার বইতে পাবে 49 পেজে। যারা বই কিনেছো তোমরা অবশ্যই কিন্তু মিলিয়ে দেখবে, আর যারা কেননি বইটি তোমরা বইও কিনতে পারো কিংবা তোমাদের ইচ্ছে হলে পিডিএফও কিনতে পারো। ওকে, পিডিএফ কিনলে এখন পরীক্ষার সামনে পিডিএফ কিনলে তোমাদের অনেক সুবিধা আছে। ওকে, তো তোমরা পিডিএফ কিনে নিও, আমাকে কিন্তু 9062386679 এই নম্বরে আমাকে তোমরা নক করতে পারো। এরপরে রয়েছে তোমাদের 4 পরিবেশের ওপর কৃষি রাসায়নিকের প্রভাব ব্যাখ্যা করো, কত রয়েছে, পেজ নাম্বার 88 পেজে পাবে। এরপরে 5 রয়েছে দেখো পরিবেশ এবং জনস্বাস্থ্যের পারস্পরিক সম্পর্ক, ঠিক আছে, এই কোশ্চেন তোমাদের না পড়লে হবে, এই প্রশ্নটি পড়ার দরকার নেই। এরপরে রয়েছে তোমাদের অথবা দিয়ে ফসল উৎপাদনে মাটির গুরুত্ব কি, আমার বইয়ের পেজ নাম্বার আছে 87, ঠিক আছে, দেখে নাও। আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সামনে রাখছি। এইচএস ইভিএস ফুললি তোমাদের এমসিকিউ এসসিকিউ সাজেশন বুক, ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ এসএকিউ এবং ব্রড কোয়েশ্চেন বুক ফ্লিপকার্টে কিন্তু তোমরা অনলাইনে পেয়ে যাচ্ছ। ফ্লিপকার্টে আমরা ডেসক্রিপশন লিংকে যাও, অনলাইনে পেয়ে যাচ্ছ, সঙ্গে তোমরা পিডিএফ পাচ্ছ। পিডিএফ পাচ্ছ কিন্তু 165-এ। তোমরা পিডিএফ পেলে তোমরা অবশ্যই খুশি হবে, আর তোমরা খুশি হলে আমি আনন্দিত হব। তার কারণ দেখো এই পিডিএফ এর মধ্যেই তোমরা সমস্ত কিছু পাচ্ছ। অবশ্যই পিডিএফ কিন্তু লক করা থাকবে, যে নেবে একমাত্র সেই পিডিএফ ওপেন করতে পারবে, ঠিক আছে। তো এই ছিল প্রিয় শিক্ষার্থীদের একটি গুরুত্বপূর্ণ ভিডিও। অবশ্যই তোমাদের কিন্তু জানার থাকলে আমাকে কিন্তু তোমরা
কমেন্ট সেকশনে কমেন্ট করে তোমরা জানতে পারো। আর অবশ্যই এই ভিডিওটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সামনে আমি যেটি নিয়ে আসলাম সেটি কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। তার কারণ এই বইয়ের মধ্যে তোমরা পাচ্ছ সমস্ত আনসার। এখনো কিন্তু হাতে বেশ অনেক দিন টাইম আছে, ঠিক আছে? তো এই কয়েকটা দিন তোমরা পড়ো, দেখবে সব কমন পেয়ে যাবে। থ্যাংক ইউ তোমাদের, ভালো থেকো, সুস্থ থেকো।